ফ্রেজারগঞ্জের ঘাট ছাড়িয়ে আরও কিছুটা ভেতরে ঢুকল সুনিধি। দুপুর গড়িয়ে গেছে কিছুটা। সূর্যের আলো জলের উপর তৈরি করছে হীরের কুঁচি। সেই জলের দিকে কঠিন মুখ করে বসেছিল সে। যে কাজটায় সে যাচ্ছে তাতে যে ঝুঁকি প্রতি পদক্ষেপে তা সে একেবারেই জানে, কিন্তু তাকে এই ঝুঁকিটা নিতেই হবে। খবরটা যদি সে সঠিক জোগাড় করতে পারে তাহলে পত্রিকা অফিসে তার পদোন্নতির ঠেকায় কে? তাছাড়া আরও একটা গোপন ইচ্ছে তার রয়েছে, যদি সেটা থাক। কিছুটা কঠিন মুখে সামনের জঙ্গলটার দিকে তাকালো সে। দূরে কোন মাঝি গান গেয়ে চলেছে। গানের সুরটা হাওয়ার মতো ভেসে আসছে। পুবালি বাতাসে আশার মাইসা ভাষা পানি রে। পুবালি বাতাসে গানের কথাগুলোয় ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছিল সুনিধি। জগনের ডাকে সম্বিত ফিরে পেল সে। দিদিমণি, আর একবার ভাবতে পারতেন। জায়গাটা কিন্তু ভালো না। গঙ্গাদস্যুর বাস ওদিকটায়। আপনি একা মেয়ে ছেলে। গঙ্গাদস্যুর নামটাতে একটু ঝাঁকুনি খেল সুনিধি, তবুও মৃদু হেসে বলল, ওই যে মেয়ের সাথে ছেলে বললে, তার মানে আমার মধ্যেই তো দুজন আছে। তাহলে আর একা হলাম কি করে? তুমি চলো, চিন্তা করো না। জগন লগিটাকে একইভাবে ঠেলতে ঠেলতে বলল, আমরা মুখ্য সূক্ষ্ম লোক। আপনাদের মতো শিক্ষিত লোকেরা আমার কথা কেনই বা শুনবেন? বেশ, আমি ওই সামনের যে জঙ্গল ওর মুখটাতে আপনাকে নামিয়ে দিচ্ছি। তাই দিও। তারপর আবারও কঠিন মুখ করে তাকিয়ে রইল সামনের জঙ্গলটার দিকে। জগনের নৌকা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে এগিয়ে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের একেবারে ধারে গিয়ে ভিড়িয়ে দিল নৌকাটা। তারপর নৌকার ছইয়ের ভেতর থেকে বাঁশের একটা চালি বের করে নামিয়ে দিল নিচে। মৃদুস্বরে বলল, দিদিমণি, আপনি চালিটা ধরে সাবধানে নামুন। সুনিধি ধীর পায়ে নামতে লাগলো চালি বেয়ে। নৌকা সহ তুলে উঠল সেটা একটু। ডাল খেয়ে পড়েই যাচ্ছিল সুনিধি। জগন দ্রুত সুনিধির হাতটা ধরে নিল। সাবধানে সাবধানে দিদিমণি, সাবধানে। সুনিধি নামল কাদা প্যাচ প্যাচে মাটিতে। গামবুটের তলাটা ডুবে গেল কাদায় কিছুটা। কাদায় ছপছপ আওয়াজ তুলে সে ধীর পায়ে প্রবেশ করল জঙ্গলের ভেতর। এই সেই সুন্দরবনের জঙ্গল, যেখানে চরম বিপদের ঝুঁকি নিয়েও সে আজ এসেছে। জলদস্যু গঙ্গারামের দলটা সম্পর্কে তথ্য জোগাড় করতে তাকে হবেই। ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে ধীর পায়ে এগিয়ে চলল সে। বিপদ এখানে পায়ে পায়ে। হিংস্র সাপদের ভয়, জলদস্যুর ভয়, বিষাক্ত সাপের ভয়। হিসাব অনুযায়ী গঙ্গারামের আস্তানাটা ডান দিকে আরও কিছুটা যেতে হবে। সুনিধি একবার দৈত্যাকার গাছগুলোকে দেখল, তারপর পা বাড়ালো সামনের দিকে। বেশ কিছুটা যাওয়ার পরেই থমকে দাঁড়িয়ে পড়ল সে। একটা চাপা ফুঁস ফুঁস গর্জন ভেসে আসছে পাশের ঝোপটা থেকে। কোমরে গোঁজা ছোড়াটা বের করে শক্ত মুঠোয় ধরল সে। সামনের ঝোপটা খানিকটা নড়ে উঠল। দেখল দুটো গুলির মতো জলজলে চোখ পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। একটু পরেই একটা বন্য মহিষ ঝোপটা তোলপাড় করে ছুটে এলো সুনিধিকে লক্ষ্য করে। দ্রুত নিজেকে গুছিয়ে সে দৌড় দিল উল্টো দিকে। বন্য মহিষটাও কোনো এক অজানা কারণে ভীষণ বেগে তাড়া করছে তাকে, আর সুনিধি ছুটে চলেছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। আরও বেশ খানিকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর পর থামল সে। মুখটা হাঁ করে দম নিল একটু।
বুক তার হাঁপড়ের মতো ওঠানামা করছে। এক মুহূর্ত নিজেকে গোছালো, চারপাশটা তাকিয়ে দেখলো একবার। না, মহিষটা আর তাড়া করছে না তাকে। ছোট্ট একটা শ্বাস ছাড়ল, তারপর সামনের দিকে পা বাড়াতে গেল। আর ঠিক তখনই বেশ কয়েকটা গুলি তার কানের পাশ দিয়ে গিয়ে বিঁধল উল্টো দিকের গাছটায়। ঝাঁকুনি খেয়ে পড়ে গেল সুনিধি। সামনের দিকে চমকে তাকালো, দেখল রং বেরঙের গামছায় মুখ ঢাকা বেশ কয়েকটা লোক তার দিকে এগিয়ে আসছে। দলটা থেকে অপেক্ষাকৃত শীর্ণ একটা লোক সুনিধির দিকে এগিয়ে এলো। লোকটা এক পলক সুনিধির গলায় ঝুলতে থাকা ক্যামেরাটা দেখল, তারপর খসখসে গলায় বলল, রে দেখ রে তোরা, খবরের কাগজের লোক এইছে। গঙ্গা দস্তুর খবর জোগাড় করতে একেবারে তার ডেরায় হানা দিয়েছে রে। উপস্থিত লোকগুলো সশব্দে হেসে উঠল। লোকটা হ্যাঁচকা টানে ছিঁড়ে নিল ক্যামেরাটা, কেড়ে নিল হাতের ছোড়াটাকেও। সেটাকে কোমরে গুঁজে ক্যামেরাটাকে সজোরে আছাড় মারতে গেল লোকটা। সুনিধি দুই হাত জোর করে কাতর স্বরে বলে উঠল, প্লিজ ওটাকে আছাড় দেবেন না, ওটা খুব কস্টলি। গঙ্গাদস্যু সুনিধির কথায় একবার চোখ তুলে তাকালো, তারপর খ্যাঁকে হাসি নিয়ে সঙ্গীদের উদ্দেশ্যে বলল, কিরে শুনছিস নাকি রে তোরা? কি ইংরেজি মারাচ্ছে মাইরিয়া। আমাদের পেটে ভাত নেই আর এই মাগি এখানে। অনেকগুলো হাসি যেন সমাবেত পাক্ষে ঘুরে চলল সুনিধিকে ঘিরে। সুনিধি দেখল লোকগুলোর হাতে ধারালো বল্লম, তীক্ষ্ণ চোখে তারা মাপছে তাকে। সুনিধি ভয়ে কিছুটা গুটিয়ে গেল। তার মনে হলো জগন মাঝের নিষেধ উপেক্ষা করে এখানে এসে বড় ভুল করেছে সে। কিন্তু এখন উপায়। দ্রুত নিজেকে গুছিয়ে বলল, আমি আমি কিন্তু আপনাদের হয়ে সরকারের কাছে। সুনিধি কথাটা শেষ করতে পারল না। তার আগেই গঙ্গাদস্যু ঝড়ের বেগে এসে টেনে ধরল চুলের মুঠি। কি কি বটে? আমাদের নামে সরকারের কাছে নালিশ করবি? ওরে মাগি, তোর এত সাহস! বলেই হ্যাঁচকা টানে সুনিধিকে ফেলে দিল মাটিতে। সুনিধির মুখ দিয়ে যন্ত্রণার একটা আওয়াজ বের হয়ে এলো। গঙ্গাদস্যু গনগনের রাগটা নিয়ে ক্যামেরাটা আছাড় মারল মাটিতে। সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শুনুন আমার কথাটা আপনারা। সুনিধি হাত জোর করে আবার কিছু বলতে চাইল, কিন্তু গঙ্গাদস্যু সজোরে এক চড় কষালো সুনিধির গালে। তারপর তীক্ষ্ণ গলায় বলল, এটার হাত পা বাঁধ দেখেনি সব, তারপর ডেরায় নিয়ে চল। দেখি কি করা যায়। আজকের রাতটা মনে হচ্ছে ভালোই কাটবে। খিকখিকে হাসিতে ভরে গেল চত্বর। একটু পরেই বেশ কয়েকজন এগিয়ে এসে গামছা দিয়ে বেঁধে দিল সুনিধির হাত পা এবং চোখ। তারপর দেহটা কাঁধে ফেলে এগিয়ে চলল জঙ্গলের ভেতর। কিন্তু একটু পরেই থেমে গেল দলটা। কেউ কিছু বোঝার আগেই ভয়ঙ্কর বেগে ঝড় উঠল। গঙ্গাদস্যু অবাক হয়ে দেখল কালো ধোঁয়ার একটা কুণ্ডলী যেন চরকির মতো ঘুরছে সেই ঝড়ে, আর কালো ঘূর্ণিতে ভেসে রয়েছে এক অবয়ব। ভীষণ হিংস্র দৃষ্টি নিয়ে সেই অবয়ব তাদের দিকে তাকিয়ে রয়েছে। ভয়ঙ্কর ঝড়ে গাছের ডালপালা ভেঙে পড়ে গেল মাটিতে। ছোট কয়েকটা ডাল এসে আছড়ে পড়ল দস্যু দলের ওপর। সুনিধি যেন কিছুই বুঝতে পারছে না। একটু পরেই কালো ঘূর্ণির চক্র থেকে অবয়বটা বের হয়ে এলো। হাতে তার ধারালো অস্ত্র। তীব্র বেগে সে কোপ বসালো সেই দস্যুটার ওপর যে সুনিধিকে কাঁধে নিয়ে যাচ্ছিল।
সুনিধির দেহটা ছিটকে পড়ল দূরে। লোকটার রক্তস্নাত দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদে ভরে গেল জায়গাটা। আরো কয়েকটা ধারালো কোপ চোখের পলকে আছড়ে পড়ল দস্যু দলের ওপর। রক্তাক্ত দেহগুলো ছটপট করতে করতে লুটিয়ে পড়ল মেঝেতে। কালো অবয়বটা তখনও হাতের অস্ত্রটা হিংস্র ভঙ্গিতে চালিয়ে যাচ্ছে। গঙ্গাদস্যু প্রাথমিক প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু সে বুঝে গিয়েছে এই অলৌকিক অতিপ্রাকৃত অবয়বের সাথে লড়াই করা মানে ভয়ঙ্কর মৃত্যুকে আলিঙ্গন করা। তাই প্রচণ্ড ভয়ে সে দৌড় দিল। বেশ কিছুজন অনুসরণ করল গঙ্গাদস্যুকে। একটু পরেই সব কিছু স্তব্ধ হয়ে গেল। সুনিধি এতক্ষণে যেন পাথর হয়ে শুয়েছিল। প্রচণ্ড ঝড় আর ভয়ঙ্কর মৃত্যুর আর্তনাদ যেন কেড়ে নিয়েছিল স্বাভাবিক চেতনা। সবকিছু স্তব্ধ হতে সে মুখে একটা আওয়াজ করে উঠে বসতে চাইল। ঠিক তখনই কেউ যেন আলতো হাতে খুলে দিল তার চোখের বাঁধন। আস্তে আস্তে চোখ খুলল সুনিধি। দেখল বেটে মতো লোকটা তার দিকে অপলক এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সুনিধির বুকটা কেঁপে উঠল থরথর করে। গঙ্গাদস্যুর দলটাকে একবার চকিত দৃষ্টিতে খুঁজে নিল সে। তারপর রক্তস্নাত দেহগুলো দেখেই প্রচণ্ড ভয়ে আঁতকে পিছিয়ে গেল সে। বিড়বিড় করে বলল, আমি মেরো না, আমি আসলে। লোকটা হেসে উঠল। না, ভয় নেই, আমি তোমায় মারবো না। রক্ষা করতে চেয়েছি তোমাকে ওদের হাত থেকে। তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। সুনিধি ধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তারপর মৃদু স্বরে বলল, আমি বুঝতে পারছি না জঙ্গলের ঠিক কোন জায়গায় আমি আছি। আমাকে যদি একটু ঘাটের দিকে রাস্তাটা। লোকটা দুলে দুলে একটু হাসল। তোমার নৌকা সে তো আর ঘাটে নেই মেয়ে, সে তো অনেকটা পেরিয়ে এসেছে ঘাট থেকে। সুনিধি চমকে গেল। এই কি করে জানলো এসব? তবে কি লোকটা অনেক আগে থেকেই তাকে অনুসরণ করছিল? এসো মেয়ে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় নিরাপদে সেখানে পৌঁছে দিয়ে আসবো। এসো। সুনিধি পা বাড়ালো। যেতে যেতে একবার রক্ত ভেজা নিথর দেহগুলো দেখল সে। কিভাবে এসব ঘটল তার জুৎসই ব্যাখ্যা সে পেল না। একবার আর চোখে দেখল লোকটাকে। লোকটার মুখে অসংখ্য বলিরেখা। চেহারা দেখে বয়স আন্দাজ করা মুশকিল, তবে লোকটার হাঁটা চলার ভঙ্গিমা বেশ দৃঢ়। লোকটা যেতে যেতে মৃদুস্বরে বলল, আচ্ছা, এইটুকু মেয়ে একা একা জঙ্গলে আসা কেন? গঙ্গাদস্যুর খবর জোগাড় করতে বুঝি? হ্যাঁ, মানে আসলে খবরের জন্যই এসেছিলাম, কিন্তু আমার আরও একটা গোপন উদ্দেশ্য ছিল। গোপন উদ্দেশ্য? থেমে গেল লোকটা। সুনিধিও থামল। নিজেকে একটু গুছিয়ে নিয়ে সুনিধি আবার বলল, আসলে আমি এইসব দস্যুদের সমাজের মূল স্রোতে ফেরাতে চাই। আমি চাই তারা এসব দস্যুবৃত্তি ছেড়ে দিক, সরকারের কাছে আত্মসমর্পণ করুক। আমি আমি মধ্যস্থতা করব, কিন্তু ওরা তো আমাকে বিশ্বাসই করলো না। করবে না, কেউ করবে না তোমায় বিশ্বাস। লোকটার নরম স্বর পাল্টে গেল ঝাঁঝালো প্রতিক্রিয়ায়। সুনিধিও একটু অবাক চোখে তাকালো। মৃদু স্বরে বলল, কিন্তু কেন? লোকটা দ্রুত গুছিয়ে নিল নিজেকে। তারপর আবারও আগের মতোই নরম ভঙ্গিতে বলল, সে অনেক কথা মেয়ে, সেসব জেনে আর কাজ নেই, চলো। কথা বলো, কি কথা? তুমি দেখছি খুব জেদি। সেসব বহু পুরনো কথা। সেসব জানতে হলে বামন দস্যু আর তার বামার কথাও জানতে হবে। বামন দস্যু নামটাতে যেন একটু নাড়া খেল সুনিধি। এখানে আসার আগে পুরনো কিছু কাগজপত্র সে ঘাঁটাঘাঁটি করেছিল।
আর তখনই পেয়েছিল এই নামটা। তুমি জানো বামন দস্যুর গল্প? কি কি বললে? গল্প? হ্যাঁ, গল্পই বটে, ভয়ানক গল্প। আমাকে বলো সেই গল্প। সে যে দীর্ঘ এক গল্প রে মেয়ে, অনেকটা সময় লেগে যাবে, তোর দেরি হয়ে যাবে। চল এখন, পরে না হয় কোনোদিন। না, আমি আজই শুনবো, এক্ষুনি শুনবো। না শুনে আমি এক পাও নড়ছি না। লোকটা একবার স্থির চোখে দেখল সুনিধিকে, তারপর মৃদু হেসে বলল, বুঝতে পেরেছি, সত্যি তুই খুব জেদি রে মেয়ে। আচ্ছা, ওই 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 গাছটার নিচে চল বসি, শোন তবে বামন দস্যু আর তার বামার গল্প। লোকটা ধীর পায়ে এগিয়ে গেল জায়গাটার দিকে। তারপর জায়গাটাতে বসতে বসতে বলল, কিছু মানুষ গল্প হয়েই থেকে যায় রে মেয়ে। সুনিধি কি বুঝলো কে জানে, আলতো মাথা নাড়ল সে। তারপর সেখানে বসল। লোকটা একবার সামনের জঙ্গলটার দিকে তাকালো, তারপর ধীর স্বরে বলতে শুরু করলো। সালটা তখন 1790। এদেশে ফিরিঙ্গিদের রাজ। তারা একটু একটু করে বাংলাকে কবজা করবার জাল বেছাচ্ছে, আর তার জন্য হাতিয়ার করেছে কিছু লোভী জমিদারদের। তা সেই সময় এই এলাকায় বামন দস্যুর প্রকোপ, যাকে বলে আতঙ্কের মতো ছড়িয়ে পড়ে। অবশ্য লোকে তাকে বামন দস্যু বললেও তার একটা নাম ছিল, চরণ। সুনিধি চোখ বুজে শুনতে শুনতে যেন ডুবে গেল কোনো এক ঘোরে। তার চোখের সামনে ভেসে উঠল শত শত বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনাটা। জমিদার প্রতাপ নারায়ণ তার ঘনিষ্ঠ কিছু সভাসদ আর বিশিষ্ট কিছু সঙ্গীদের নিয়ে আমোদ প্রমোদের জন্য বজরা ভাসালেন জলে। সময় তখন সন্ধে পেরিয়ে রাতের দিকে গড়িয়েছে খানিকটা। প্রতাপ নারায়ণের বহুদিন ধরেই বাইজি চম্পাবতীর নাচ দেখার শখ ছিল। বজরায় চলছিল চম্পাবতীর নাচ। চম্পাবতীর নাচের তালে তালে সুরা ঢেলে দিচ্ছে প্রতাপ নারায়ণের খালি পাত্রে। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার সোনার মেঘলা, আমার চোখের নীরা। নাচের মাঝেই চম্পাবতীর ঠোঁটে খেলে যাচ্ছে ধারালো এক হাসি। ডুবিয়ে দিল সে গোটা বজরাটা তার সেই নাচের ঠমকে। শুরু, আমার হলো সারা, তোমার সোনার মেঘলা, আমার চোখের নীরা, তোমার সাজানো বাদাম, আমার স্বপ্নের সবাই যেন বাইজি চম্পাবতীর মুজরোয় ডুবে গেল। প্রতাপ নারায়ণের চোখ ঝাপসা হয়ে এলো নাচ আর নেশায়। আর ঠিক তখনই চাকরদের মধ্যে একজন চিৎকার করতে করতে ছুটে এলো। জমিদার মশাই, জমিদার মশাই, ভীষণ বিপদ, জলদস্যু আক্রমণ করেছে জমিদার মশাই। থেমে গেল নাচ গান। জমিদারের সঙ্গী সাথীরা যেন একটু ভয় গুটিয়ে গেল। জমিদার প্রতাপ নারায়ণ চকিতে উঠে দাঁড়ালেন। নেশার ঘোরে থাকায় শরীরটা যেন একটু দুলে উঠল, কিন্তু তবুও বজরার মেঝেতে রাখা বন্দুকটা দ্রুত হাতে তুলে দৌড়ে গেলেন। বজরায় তখন কালো কালো ছায়ামূর্তিগুলো জল থেকে উঠে পড়ছে একে একে। জমিদার প্রতাপ নারায়ণ সেদিক লক্ষ্য করে বন্দুকের ঘোড়াটা টানলেন। আগুনের বেশ কয়েকটা গোলা যেন কাঁপিয়ে দিল নিস্তব্ধ রাত। কয়েকটা ছায়ামূর্তি ভয়ঙ্কর আর্তনাদ ছেড়ে সশব্দে জলে পড়ে গেল। প্রতাপ নারায়ণ আরো বেশ কয়েকটা গুলি ছোঁড়ার জন্য ঘোড়া টানতে গেলেন, কিন্তু তার আগেই একটা বেঁটে খাটো চেহারার লোক
ধারালো বর্ষা নিয়ে তারই সম্মুখে উপস্থিত। লোকটার গোটা দেহ কালো পোশাকে ঢাকা, মাথায় রঙিন কাপড়, চোখ দুটো যেন রক্ত জবার মতন লাল। প্রতাপ নারায়ণ বন্দুকের নলটা তাক করতে গেলেন, আর ঠিক তখনই বেটে লোকটার হাতের বর্ষাটা তীর বেগে এসে গেঁথে গেল প্রতাপ নারায়ণের বুকে। মৃত্যুর একটা আর্তনাদ ছেড়ে তার শরীরটা পড়ে গেল বজরার মেঝেতে। তারপর লোকটা কোমরে গোঁজা তলোয়ারটা দ্রুত বের করে নির্দয়ভাবে কোপ বসাতে লাগলো প্রতাপ নারায়ণের রক্তস্নাত দেহটার উপরে। আর কর করে গলায় বলল, আমি দস্যু চরণ, আর আমার সামনে বীরত্ব প্রদর্শন করবার মূর্খামি যে করবে তার পরিণতি হবে। নাক দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আরো বেশ কয়েকটা কোপ বসালো সে। তারপর সঙ্গীদের ইশারা করতেই তারা বাকিদেরও বেঁধে ফেলল দ্রুত। চরণও দ্রুত হাতে শুরু করলে লুটপাট। টাকা পয়সা জিনিসপত্র যা পেল সব পড়ল ঝোলায়। তার সঙ্গীদের মধ্যে একটা উল্লাস ধ্বনি দেখা গেল। টাকা কড়ি বোঝাই ঝোলা নিয়ে তারা আবারও লাফ দিল বজরা থেকে। জলের উপর ঝুপঝাপ শব্দ হলো অনেকগুলো। চরণও বজরা থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু বজরার ভেতর থেকে মৃদু একটা আওয়াজ কানে এসে লাগলো তার। ধীর ভঙ্গিতে তলোয়ারটা শক্ত মুঠোয় ধরে এগিয়ে গেল দস্যু চরণ। একটু আগে যেখানে নাচ গান হচ্ছিল সেইখানে গিয়ে স্থির হয়ে গেল সে। সেই বাইজি মহিলাটি সেখানে ভয় গুটিয়ে বসে আছে। চোখ বুজে সে বিড়বিড় করে কিছু বলছে, আর ঠিক তার হাঁটুর কাছে বসে আছে সাদা একটা পায়রা, দু চোখে ভর্তি আতঙ্ক নিয়ে। চরণদস্যুর পায়ের আওয়াজে বাইজি চোখ খুলল। তারপর কান্না জড়ানো গলায় বলল, আমি বাইজি চম্পাবতী, দয়া করে আমাকে মারবেন না। আমি শুধু টাকার জন্য এখানে এসেছিলাম। এই নাও আমার সব গয়না, যা আছে খুলে দিচ্ছি, শুধু আমায় ছেড়ে দাও। ঝনঝন শব্দে বজরার মেঝেতে ঝরে পড়ল সোনার গয়না। চরণদস্যু গয়নাগুলোকে একবার দেখল, তারপর ছোঁ মেরে তুলতে শুরু করলো সেগুলোকে। চম্পাবতী আবারও ভয়ার্ত কণ্ঠে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমায় মেরো না, দয়া করে আমায় ছেড়ে দাও। চরণ এবার তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। কোনো ক্ষতি হবে না তোমার, ভয় নেই চম্পাবতী। আমি দস্যু চরণ। অবশ্য লোকে আমায় বামন দস্যু বলেই জানে। তো সেই বামন দস্যু তোমায় নিশ্চিত করছে তোমার ভয় পাওয়ার কোনো। কথাটা শেষ হওয়ার আগেই একটা ধারালো ছুরি সনসন বাতাস কেটে চরণের দিকে এগিয়ে এলো। চরণ ঝটকা দিয়ে সরিয়ে নিল দেহটা। ছুরিটা বাইজি চম্পাবতীর প্রায় কাঁধ ছুঁয়ে বেরিয়ে গিয়ে আছড়ে পড়ল বাতিদানিটাতে। উল্টে গেল বাতিদানি। চকিতে ঘুরল চরণ। দেখল জমিদার প্রতাপ নারায়ণের এক সঙ্গী কোনোভাবে বন্ধনমুক্ত হয়েছে, আর সে অস্ত্র নিয়ে এসেছে প্রতি আক্রমণে। চরণের হাতের তলোয়ার তীব্র বেগে গেঁথে গেল আক্রমণকারীর বুকে। রক্তস্নাত দেহটা লুটিয়ে পড়ল মেঝেতে। এদিকে বাতিদানিটা পড়ে গিয়ে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলো বজরা জুড়ে। চম্পাবতীর মুখ থেকে ভয়ার্ত চিৎকার ভেসে এলো। চরণ ঘুরল সেদিকে, দেখল আগুনের একটা বলয় তাকে ঘিরে ধরেছে। সে ভয় যেন আরো গুটিয়ে গিয়েছে। পায়রাটাও তার কাঁধে বসে ভয়ার্ত মুখে দেখে চলেছে আগুনের বলয়টাকে। চম্পাবতী প্রচন্ড এক ভয় চেতন হারিয়ে পড়ে যেতে যাচ্ছিল। চরণ দ্রুত ছুটে গিয়ে প্রায় ঝাঁপিয়ে পড়ে কাঁধে তুলে নিল তাকে। তারপর আবারও লাফ দিয়ে বেরিয়ে এলো আগুনের বলয়টা থেকে।
পায়রাটা ঝটপট ডানা ঝাপটে এসে বসলো চরণের কাঁধে। চরণ মৃদু স্বরে বলল, ওরে বেটা, তুইও যাবি নাকি? চল চল তবে বামন দস্যুর ডেরায়, থাকবি আমার সঙ্গে। চরণ দ্রুত বজরার ধারে গিয়ে মুখে বিশেষ একটা সাংকেতিক ডাক ছাড়ল। একটু পরেই ঝড়ের বেগে একটা ডিঙি এসে ভিড়ল বজরার গায়ে। ঝুলতে থাকা দড়ির একটা ধার ধরে চম্পাবতী সহ চরণ দ্রুত নামল ডিঙিটার ওপরে। তারপর মৃদু স্বরে নির্দেশ দিল, দ্রুত চলো। ডিঙি জল কেটে এগিয়ে চলল। আরো বেশ কয়েকটা নৌকাও যোগ দিল তাদের সাথে, যারা এতক্ষণ দস্যু সর্দারের ফেরার অপেক্ষা করছিল। জলদস্যুদের দলটা এগিয়ে চলল মুখে আনন্দের ধ্বনি তুলতে তুলতে। চরণের মনেও যেন একটা খুশি খুশি ভাব। কিন্তু তার কিছু পরেই বজরাটা ভরে গেল দাউ দাউ আগুনে। ভয়ঙ্কর মৃত্যু চিৎকার ভেসে এলো। চরণ একবার ঘাড় ঘুরিয়ে দেখল, তারপর আবারও নির্দেশ দিল, আরো দ্রুত চলো, আরো দ্রুত। কিন্তু তখনও চরণ জানত না ভবিষ্যৎ তার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। জীবনের মোড় কোন খাতে বইতে চলেছে তার, কত ভয়ঙ্কর দাম দিতে হতে চলেছে তাকে। সুন্দরবনের এই গ্রামটি তাল আর খেজুর গাছে ঘেরা। প্রায় প্রতিটি চালাঘরের সাথেই ছোট ছোট পুকুর রয়েছে। সেখানে চড়ে বেড়ায় হাঁসের দল। বর্ষাকালে বৃষ্টির শব্দ ছাড়িয়ে শোনা যায় তাল পড়ার ঢিক ঢাপ শব্দ। শীতকালে খেজুর গাছে বাঁধা হয় হাঁড়ি। তাজা রস গড়িয়ে পড়ে মাটির হাঁড়িতে। এই গ্রামের সরু মেঠো পথটা পেরিয়ে একদম শেষ প্রান্তের ছোট্ট চালাঘরে শুয়ে আছে চম্পাবতীর অচেতন দেহটা। পরনের বেশভূষা কিছুটা আলুথালু। মুখের উপর আলোর আভাটা পড়তেই সে চোখ খুলল। চারিদিকে পাখির হাজারো কিচিরমিচির শব্দ। চম্পাবতীর বেশ কিছুটা সময় লাগলো বুঝতে যে সে ঠিক কোথায় আছে। ছেঁড়া ছেঁড়া মনে পড়ল বজরা, আগুন, একটা বেটে লোক। না না, আর বাকিটা মনে নেই। শুধু মনে আছে কোনো ঠান্ডা মাটিতে কেউ একজন তার দেহটা সযত্নে শুইয়ে দিয়েছিল। ওই এক মুহূর্তের জন্যই চেতন ফিরেছিল তার। তারপর আবারও কোন অতল অন্ধকারে সে ডুবে গিয়েছিল। ভারী শরীরটা ঝাড়া দিয়ে উঠতে যাচ্ছিল, আর ঠিক তখনই মোলায়েম একটা শিশু কণ্ঠ তার কানে এসে লাগলো। তুমি কে গো? আমার নতুন মা? কিছুটা চমকে গেল চম্পাবতী। দেখল একটি 9-10 বছরের মেয়ে দুটো ভাষা ভাষা চোখে তাকিয়ে আছে তারই দিকে। মুখে আওয়াজ করে উঠে বসল চম্পাবতী। কাঁধে ভারী ব্যথা অনুভব করল সে। চম্পাবতী বুঝতে পারল কোনো মাটির মেঝেতে শুয়ে আছে সে, আর তার থেকে হাত কয়েক দূরে ছোট্ট মেয়েটি বেশ কয়েকটা পুতুল নিয়ে খেলা করে চলেছে। বাইরে অনেকগুলো মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। চম্পাবতী নিজেকে একটু গোছালো। মনে মনে বলল, বজরা থেকে তো উদ্ধার পেয়েছি, কিন্তু এখান থেকে উদ্ধার পাবো কি করে? চম্পাবতীকে চুপ করে থাকতে দেখে মেয়েটি আবারও নরম স্বরে বলল, তুমি সাড়া দিচ্ছ না কেন? আমার উপর রাগ করেছো গো? মেয়েটার কথা বলার ধরন দেখে ওই অবস্থাতেও হেসে ফেলল চম্পাবতী।
একটু মজাও অনুভব করল সে। মৃদু স্বরে বলল, তুমি কে? তোমার নাম কি? মেয়েটি একটা পুতুলকে নিয়ে কিছুটা এগিয়ে এসে বলল, আমি তো রঞ্জাবতী, তবে আমার বাবা আমায় কুচি সোনা বলে। কুচি সোনা? বেশ নাম তো। হ্যাঁ গো, আমার বাবা তো আমাকে সবসময় এই নামেই ডাকে। কে তোমার বাবা? আমার বাবাকে চেনো না? আমার বাবা তো... কি ভেবে চুপ করে গেল মেয়েটি। চম্পাবতী কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই ঘরের কোণ থেকে বাকবাকুম শব্দটা ভেসে এলো। চম্পাবতী ডাক দিল, এই গোলাপি, আয় আয়। ডাকটা শুনেই পায়রাটা ঝটপট ডানা ঝাপটে উড়ে এসে বসলো চম্পাবতীর কোলে। আর ঠিক তখনই চম্পাবতীর মাথার ভেতরে খেলে গেল উপায়টা। একজন তো আছে, তার কাছে বার্তাটা পৌঁছে দিতে পারলেই হবে মুক্তির উপায়। পায়রাটার গায়ে পরম যত্নে হাত বোলাতে বোলাতে সে ফিস ফিস করে বলল, গোলাপি, তোকে বার্তা নিয়ে তার কাছে যেতে হবে, পারবি নিশ্চয়ই? পায়রাটা ঘাড় ঘুরিয়ে আরো একবার বাকবাকুম ডাকটা দিল। চম্পাবতীর বুকে একটা স্বস্তির ঢেউ খেলে গেল। এই পায়রাটা তোমার পোষা? হ্যাঁ রে, এটা আমার বাহন। তোমার বাহনকে দেবে? আমি একটু খেলবো ওর সাথে। চম্পাবতী যেন ভীষণ মজা পেল। সে হাসতে হাসতে বলল, দেব। তাহলে তোর একটা পুতুল আমাকে দে। না, নেব না, তুমি ভেঙে দেবে। একটু দূরে সরে গেল মেয়েটি। তারপর একটু চুপ করে থেকে আবারও চোখ তুলে বলল, আচ্ছা, তোমার ওই পাখিটা কথা বলতে পারে? পায়রা কি কথা বলতে পারে? পায়রা শুধু খবর বহন করে। দেখবি কেমন করে আমার গোলাপি আমার এই খবরটা একজনের কাছে পৌঁছে দেবে, আর সে দলবল নিয়ে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। কথাটা শুনে ছোট্ট শিশুর মুখটা যেন চুপসে গেল। স্থির অপলক এক দৃষ্টিতে দেখল চম্পাবতীকে। তারপর ছুটতে গিয়ে ঝাঁপিয়ে পড়ল চম্পাবতীর বুকে। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যেও না, যেও না আমাকে ছেড়ে। আমার নতুন মা হও, আমার নতুন মা। আমার সব পুতুল তোমায় দেব, শুধু আমায় ছেড়ে যেও না। চম্পাবতী তার একমাত্র কন্যা রুনুকে হারিয়েছে 1 বছরও হয়নি। তার বুকে এখনো সন্তান হারানোর দগদগে ক্ষত। তাই ছোট্ট শিশুটির এভাবে তার বুকে ঝাঁপিয়ে পড়াটা যেন তার বুকে মাতৃস্নেহের ঢেউ তুলল প্রবলভাবে। কোনো এক আবেগ যেন গ্রাস করল তাকেও। শিশুটিকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল সে। তারপর ফিস ফিস করে বলল, আচ্ছা সোনা, যাব না, কথা দিলাম, তোকে ছেড়ে কখনো যাব না। আমার রুনু, আমার কুচি সোনা। ছোট্ট শিশুর 2 চোখ বেয়ে পড়া জলের বিন্দুগুলো ঝরে পড়ল মাটির নিচেতে। আর সেই জলের বিন্দুগুলোর সাথেই মিশে গেল আরও একজোড়া অবাধ্য স্রোত, যে স্রোত গণ্ড বেয়ে নেমে আসছে কোনো এক বাইজির মাতৃরূপের প্রতীক হয়ে। মা ও সন্তানের দুটো ক্রন্দনরত দেহ স্থির হয়ে দাঁড়িয়ে রইল ওখানেই। চম্পাবতী যেন হঠাৎই আটকা পড়ে গেল অদ্ভুত এক বন্ধনে। কিন্তু সে বুঝতেও পারল না এই মুহূর্তে চালাঘরের বাইরে এক জোড়া চোখ তাকেই খুঁজে চলেছে। সেই চোখে নারী মানুষের খিদে।
কেটে গেল বেশ কয়েকটা দিন। চম্পাবতী যেন বেশ কিছুটা সহজ হয়ে গেছে এখন। কুচিও যেন আষ্টে পৃষ্ঠে বাঁধছে তাকে প্রতিটি ক্ষণ। চরণের নির্দেশ অনুযায়ী চম্পাবতী খুব একটা বাইরে যায়নি। সারাদিন কুচি সোনা আর তার পুতুল এইসব নিয়েই কেটে যাচ্ছে তার। চম্পাবতী হয়তো একটু একটু করে ভুলে যাচ্ছে তার পুরনো বাইজি সত্তাটাকে। যেদিন এখানে এসেছিল সেদিন জ্ঞান ফিরে পেতে সে প্রথম চেয়েছিল এখান থেকে উদ্ধার পেতে, কিন্তু ছোট্ট একটা শিশু যেন এক মায়ার বাঁধনে আটকে দিয়েছে তাকে। সেই উদ্ধার পাওয়ার ইচ্ছেটুকু যেন হারিয়ে যাচ্ছে একটু একটু করে। একদিন চম্পাবতী কুচির সাথে ঘরের মেঝেতে বসে গল্প করছিল। চরণ ঢুকলো ঘরে, সাথে একটা ঝোলা। চম্পাবতীর পায়ের কাছে সেটা নামিয়ে মৃদু স্বরে বলল, এতে কিছু মাছ আর আনাজপাতি আছে। আসলে অনেকদিন হলো কুচি ভালো করে কিছু খায়নি, তাই মনে হলো। বেশ, বলবে কি রান্না করতে হবে, আমি করবক্ষণ। সে তুমি নিজের মতো করো। আর হ্যাঁ, মানে চম্পাবতী আগ্রহী চোখে তাকালো চরণের দিকে। বলছিলাম, তোমার জন্য হাট থেকে এই শাড়িটা আনিয়েছি। চম্পাবতী দেখল চরণের হাতে একটা টকটকে লাল শাড়ি। চম্পাবতী যেন কোনো মন্ত্রহিতের মতো হাত বাড়িয়ে নিল শাড়িটা। চরণের মুখে আনন্দ চলকে পড়ল। মৃদু অথচ গম্ভীর স্বরে বলল, পছন্দ হয়েছে তোমার? কুচির মা মালতী এই রংটাই বেশি পছন্দ করত, তাই ভাবলাম। চম্পাবতী কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, তখনই ঘরে ঝড়ের বেগে ঢুকল দিনু। সর্দার, খবর আছে। খবর? কি খবর? দিনু এক পলক চম্পাবতীকে দেখল, তারপর একই রকম চাপা স্বরে বলল, ফিরিঙ্গিদের মাল আসছে এই তল্লাটে, সন্ধ্যের মুখেই ঘাট পার হবে। তুমি হুকুম দাও সর্দার, আমি কি দল তৈরি করব? হ্যাঁ, শঙ্করদের ডিঙি সাজাতে বল, অস্ত্র একটু বেশি করে নিবি। যা, আমি পৌঁছে যাব ঠিক সময় মতো। এই লুটপাটগুলো কি না করলেই নয়? তোর কি রে, খাচ্ছিলি তো ওই বাইজিগিরি করে, এখন সর্দারের ঘাড়ে চেপে বসেছিস। দিনু, মেলা বকিস না, যা এখান থেকে যা। যেটা করতে বলেছি সেটা কর, যা। একদিন এই মাগি তোমাকে খাবে সর্দার, এই বাইজিদের কোনো বিশ্বাস নেই, এরা আসলে গোপনে। কথাটা শেষ করতে পারল না দিনু। চরণ তার হাতের মুঠি দিয়ে চেপে ধরল তার গলা। ঘর ঘরে গলায় চরণ বলল, এই দিনু, আর একটা কথা বললে কেটে লাশটা জলে ভাসিয়ে দেব। দিনুর গলাটা ছেড়ে দিল চরণ। নিজেকে সংযত করে ধীর স্বরে বলল, তুই এখন যা, জায়গা থেকে ডিঙি তৈরি রাখবি, আমি পৌঁছে যাব। দিনু একবার আগুন চোখে দেখল চম্পাবতীকে, তারপর চাপা গজগজ করতে করতে বেরিয়ে গেল। চরণ চম্পার মুখের দিকে তাকালো, দেখল তার চোখ ছলছল করছে। তাই অবস্থাটা সহজ করার জন্য বলল, তুমি দিনুর কথা কিছু মনে করো না। আচ্ছা, আমি এখন আসছি। তুমি কি সন্ধ্যাতে যাবেই? উপায় কি? যেতে হবে। কেন যেতে হবে? কেন লুটপাট করতে হবে? কেন কুপিয়ে কুপিয়ে মারতে হবে নিরীহদের? প্রচন্ড রাগে উত্তেজনায় চম্পাবতীর গলাটা বুঝে এলো। কুচি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এবার বাবার কাছে এগিয়ে এসে হাতটা ধরে বায়নার স্বরে বলল, ও বাবা, নতুন মা বারণ করছে, শোনো না নতুন মার কথাটা, শোনো না ও বাবা। নতুন মা? কথাটাতে চরণ যেন একটু ঝাঁকুনি খেল। অদ্ভুত এক দৃষ্টি নিয়ে চম্পাবতীর দিকে তাকালো। চম্পাবতী কোনো এক কারণে চোখটা নামিয়ে নিল।
চরণ মৃদু স্বরে বলল, এই চক্রে ঢুকলে বের হওয়া শক্ত। তাছাড়া সেদিন ওই বজরার ঘটনার পর অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে গেছে। জমিদাররা একাঠা হচ্ছে। শুনলাম নাকি ইংরেজ দরবারে নালিশ জানানো হয়েছে। তাই এক্ষুনি অন্য কোনো পথে যাওয়া আমার পক্ষে। আমি বের করে আনবো তোমাকে। আমি, তুমি, কুচি সকলে মিলে কোথাও চলে যাব। আমি তোমাকে। নেই, এক্ষুনি সে উপায় নেই। বলেই প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেল সে। চম্পাবতী ধীর এক দৃষ্টি নিয়ে দেখল চরণের চলে যাওয়াটা। চোখ ফেটে যেন জল আসতে চাইল। চোয়াল কঠিন করে একটু ভাবল সে। তারপর কুচির দিকে তাকিয়ে কিছুটা কঠিন গলায় বলল, কুচি, তোকে নিয়ে যদি এখান থেকে চলে যাই, যাবি? কোথায় যাবে? আমার বাড়িতে। সেখানে অনেক পুতুল দেব তোকে। পড়াশোনা শেখাবো আমি। ঠিক যেভাবে রুনুকে করতে চেয়েছিলাম, ঠিক সেইভাবে করবো তোকে। যাবি? ছোট্ট শিশু কি বুঝলো কে জানে, মাথা নেড়ে বলল, হ্যাঁ যাব, কিন্তু বাবা যাবে তো আমাদের সাথে? কেন? বাবা না গেলে যেতে পারবি না? কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারবো না, একদিন থেকেই চলে আসবো। আবারও একটু ভাবলো চম্পাবতী। চোয়াল কঠিন হয়ে এলো তার। হঠাৎই কুচি ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল চম্পাবতীর বুকে। তারপর কান্না ভেজা গলায় বলল, ও নতুন মা, আমি তোমাকে ছেড়েও থাকতে পারবো না। আমি মাকে ছেড়ে অনেক দিন থেকেছি, খুব কষ্ট হতো। মনে হতো মা যদি ফিরে আসে আবার। নতুন মা, তোমায় ছেড়ে আমি সত্যি থাকতে পারবো না গো। চম্পাবতী দু হাতে আঁকড়ে ধরল কুচিকে। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমিও একবার আমার মেয়েকে হারিয়েছি, তোকেও আর হারাতে পারবো না সোনা। আমিও থাকতে পারবো না রে। দুপুরে ঘুমের অভ্যেস চম্পাবতীর কোনো কালেই ছিল না। কিন্তু সুন্দরবনের এই গাছগাছালিতে ঘেরা গ্রাম, ছোট্ট একটা শিশু আর এখানকার জীবনে কখন যেন অভ্যেস বদলাতে শুরু করেছে। দুপুরে তাই কুচির পাশে শুয়েই ঘুমিয়ে পড়ল চম্পা। আর তখনই সে এলো। জমিদার মহল্লার বেশ কিছুটা আগে আলো ছায়ায় দাঁড়িয়েছিল চম্পাবতী। সে জানে জমিদার জিষ্ণু নারায়ণ আজ তাকে ডেকে পাঠিয়েছে বিশেষ এক উদ্দেশ্যে। মহল্লার ভেতর থেকে সারেঙ্গির আওয়াজ ভেসে আসছে। চম্পাবতী একবার কান খাড়া করে শুনল। তারপর দুটো তীক্ষ্ণ চোখ দিয়ে তাকিয়ে রইল সামনের দিকে। অন্ধকারে খসখস শব্দ হলো। চম্পাবতী শরীরটা একটু টান টান করে দাঁড়ালো। একটু পরেই অন্ধকার টপকে হাজির হলেন জমিদার জিষ্ণু নারায়ণ। চম্পাবতীর মনে হলো এই আধো অন্ধকারেও জিষ্ণু নারায়ণের চোখ দুটো যেন চকচক করছে। জিষ্ণু নারায়ণ এবার চকিতে চারিদিকটা দেখে নিয়ে মৃদু গম্ভীর স্বরে বললেন, চম্পাবতী, তুমি এসে গেছো? জমিদার মশাই ডাক দিয়েছেন, আর আমি আসবো না? ঘাড়ে কটা মাথা আমার। বেশ, শোনো তাহলে তোমায় কি করতে হবে। জিষ্ণু নারায়ণ চম্পাবতীর কানে ফিসফিস করে বললেন কিছু। এইবার চম্পাবতীর চোখ দুটো একবার চিকচিক করে উঠল। চাপা স্বরে বলল,
পরিবর্তে আমি কি পাবো? তোমাকে রানী করে রাখবো জান। শয়তানি হাসিতে চত্বর ভরে গেল, আর চম্পার ঘুমটাও কট করে কেটে গেল। আলতু চোখ মেলে দেখল বিকেল গড়িয়ে গেছে বেশ কিছুটা। চম্পার মনে পড়ল কেমন করে জমিদার জিষ্ণু নারায়ণের কথায় সে প্রতাপ নারায়ণের বজরায় গিয়েছিল মুজর করার অছিলায় চরবৃত্তি করতে। প্রতাপ নারায়ণকে নাচ আর নেশায় কবজা করে এনেছিল, আর ঠিক তখনই থাক সেসব কথা। চম্পা আর ভাবতে চায় না। একবার কুচির দিকে তাকালো। কুচি তখনও মাটির মেঝেতে শুয়ে আছে। কুচির ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে এক পলক ভাবল চম্পাবতী। বারবার এই মুখটাকে মনে হয় তার রুনু। শুধু যেন অন্য এক রূপ ধরে আবারও ফিরে এসেছে তার কাছে। ঈশ্বর হয়তো তেমনই ইচ্ছে করেছিল, না হলে চম্পাবতী তো এসেছিল মুজর করবার ছলে চরবৃত্তি করতে। কিন্তু ঘটনা পরম্পরা তাকে নিয়ে এসে ফেলল সুন্দরবনের এই গায়ে, এই ছোট্ট শিশুটির কাছে। কেমন করে যেন মা করে তুলল তাকে আবারও। কিন্তু শুধুই কি মা, অন্য কিছু নয়? তাহলে চরণ এলে বুকের হৃৎপিণ্ডটা এমন দড়াস করে ওঠে কেন? কেন চরণের আসার সময় পেরিয়ে গেলে গলায় কোনো এক ভয়, কষ্ট দলা পাকিয়ে যায়? কেন চরণ তার কথা উপেক্ষা করে দস্যুবৃত্তি করতে গেলে অবাধ্য এক অভিমান পাক খেয়ে ঘুরতে থাকে বুকের ভেতর? চম্পাবতীর কাছে এসবের উত্তর নেই। সে নিজেও জানে না এখানে তার ভবিষ্যৎ কি। চেয়েছিল প্রতাপ নারায়ণকে ছলে বলে জিষ্ণু নারায়ণের হাতে তুলে দিতে, তারপর সে নিজেও রানী হয়ে বসবে। কিন্তু সুন্দরবনের কোনো এক কুখ্যাত জলদস্যু কেমন করে যেন সব এলোমেলো করে দিল। একটা ছোট্ট শিশু পাল্টে দিল ইতিহাস। চম্পাবতী ঠিক করল সে কুচিকে এখান থেকে নিয়ে যাবে, তারপর চরণকেও। না, এখনই এতটা ভাবতে পারছে না সে। হিসেব তালগোল পেকে যাচ্ছে। একটা সাদা কাপড়ের টুকরোর ওপর ভূষো কালি আর তেল দিয়ে তৈরি করা তরল জাতীয় পদার্থটা দিয়ে চম্পাবতী বার্তাটা লিখল। তারপর সেটাকে পাটের একটা দড়ি দিয়ে গোলাপির পায়ে বাঁধল। ফিস করে বলল, গোলাপি, এর আগে অনেক খবর তুই তার কাছে নিয়ে গেছিস, কিন্তু এইবারেরটা খুব গুরুত্বপূর্ণ। পারবি তো পৌঁছে দিতে? গোলাপি একবার ঘাড় ঘুরিয়ে দেখল চম্পাবতীকে, তারপর একটা বাকুম ডাক ছাড়ল। চম্পাবতী ঘরের দৌড়টা টেনে দিয়ে গোলাপিকে কোলের ভেতরে নিয়ে বাইরে বের হলো। একবার চকিত দৃষ্টিতে দেখল বাইরেটা, তারপর সন্তর্পণে এগিয়ে গেল। গোলাপিকে দিয়ে যে বার্তা সে পাঠাচ্ছে তা যেন কেউ জানতে না পারে। জানলে ভীষণ বিপদ হয়ে যাবে। লোকালয় ছাড়িয়ে জঙ্গলের ভেতরে ঢুকল চম্পাবতী। তারপর গোলাপিকে উড়িয়ে দিল আকাশে। যা গোলাপি তার কাছে, খবর দে তাকে। গোলাপি ঝটফট ডানা ঝাপটে উড়ে গেল আকাশে। যতক্ষণ না গোলাপি বিন্দু হয়ে মিলিয়ে গেল ততক্ষণ স্থির এক দৃষ্টি নিয়ে চম্পাবতী তাকিয়ে রইল। নিজের মনে চরণকে উদ্দেশ্য করে বলল, ক্ষমা করো, এছাড়া কোনো উপায় নেই এখন। তারপর ছোট্ট একটা শ্বাস ছেড়ে ঘুরতে গেল, আর ঠিক তখনই তার চোখ আটকে গেল মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর। মুখ ঢাকা থাকলেও তাকে চিনতে মোটেই ভুল হচ্ছে না চম্পাবতীর। মুখ থেকে আপনা হতেই বেরিয়ে এলো নামটা,
দিনু? চম্পাবতীর বুকের ভেতর কে যেন হাতুড়ি পেটালো। সে বুঝতে পারছে যে আশঙ্কা সে করেছিল সেটাই যেন সত্যি হতে চলেছে। দিনু একবার চারপাশটা দেখে নিয়ে দ্রুত চম্পাবতীর কাছে এগিয়ে এলো। চাপা অথচ তীক্ষ্ণ স্বরে বলল, কি রে চম্পা, কাকে খবর পাঠালি? ফিরিঙ্গি সাহেবদের বুঝি? চম্পাবতী থতমত খেয়ে গেল বেশ কিছুটা। কি বলবে না বলবে যেন বুঝতে পারল না। দিনু একই রকম করকরে গলায় বলল, সর্দারকে বলেছিলাম এই বাইজি মাগি নিশ্চয়ই ওদের চট্টর হবে, শুনলো না। যাই, সর্দারকে খবরটা দিয়ে আসি। চম্পাবতী চেপে ধরল দিনুর হাত, কাতর স্বরে বলল, না, ওকে এখন কিচ্ছু বলো না, আমি নিজেই বলবো সব। বিশ্বাস করো, আমি কোনো গুপ্তচর নই। আমি আসলে... বল বল বল, তুই আসলে? না, কিচ্ছু না। সত্যি করে বল, তুই কে? বল। চম্পাবতীর কাছে উত্তর দেবার মতো কিচ্ছু নেই। কি বলবে সে? কি পরিচয় দেবে? বাইজি, জমিদার জিষ্ণুনারায়ণের চর? তবুও চোয়াল কঠিন করে সে বলল, বললাম তো, আমি কোনো গুপ্তচর নই। তাহলে ওই বাকুমটা দিয়ে কি খবর কার কাছে পাঠালি? চম্পাবতী বুঝতে পারছে ভীষণ এক ফাঁদে আটকেছে সে। তবু একটু গুছিয়ে বলল, আমি তোমাদের ধরিয়ে দেওয়ার কোনো খবর পাঠাইনি। আমি শুধু কুচিকে নিয়ে চলে যাব। তাই তাই আমি... ও তাই নাকি? আর সর্দার সেটা হতে দেবে? বেশ, দেখি সর্দারকে বলে। না, তুমি বলবে না। বলো আমায় কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। শুধু ওকে কিছু জানিও না। যা বলবো করবি? হ্যাঁ, করব। বলো কি? তাহলে আয়, জঙ্গল এখন ফাঁকা, তোকে নিয়ে একটু... কি বলছো তুমি? সর্দার জানলে? আর সর্দার যদি জানে যে বাইজি চম্পাবতী তার মেয়েকে নিয়ে পালাতে চাইছে? দয়া করো, দয়া করো আমাকে। তুমি অন্য কিছু বলো, টাকা পয়সা গয়নাকাটি যা চাও তাই দেব। আমায় একটু সময় দিলে সব ব্যবস্থা করে দেব। বলো কি নেবে? আমি শুধু তোকে নেব রে চম্পা। যেদিন থেকে তোকে দেখেছি না মাইরি। দিনু চেপে ধরল চম্পাবতীকে নিজের বুকে। চম্পাবতী আকুতি করে বলল, দিনু, ছেড়ে দাও আমায়। দিনু, দয়া করো। দিনু, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দিনুর চোখে তখন শয়তানি হাসি। সেই হাসি নিয়ে সে বলল, হ্যাঁ, ছাড়ব কি রে? ছাড়ার জন্য কি আর এতটা সময় অপেক্ষা করছিলাম? চম্পা রানী। চম্পাবতী অসহায় শিকারের মতো ধরা দিল দিনুর কাছে। তার দু চোখ দিয়ে নামতে লাগলো জলের স্রোত। কিন্তু সে এখন নিরুপায়, ভীষণ নিরুপায়। কুচিকে এখান থেকে বের করতে হলে, তাকে নিজেকে এখান থেকে বের হতে হলে এই পশুটাকে তার খাদ্য দিতেই হবে। হঠাৎই জঙ্গলের ভেতর থেকে প্রতিধ্বনিত হলো। দিনু চম্পাবতীর শরীরটা ছেড়ে পিছিয়ে গেল কিছুটা। চাপা স্বরে বলল, সর্দার সংকেত পাঠাচ্ছে কেন? সর্দার ডাকছে, হয়তো কোনো খবর আছে। আমি এখনকার মতো আসছি রে, পরে আবারও। ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল দিনু। চম্পাবতী সরে যাওয়া বুকের কাপড়টা ঠিক করলো আলতো হাতে। বুকের ভেতর একদলা কষ্ট যেন জমাট বেঁধে গেল। গাল দিয়ে বয়ে চলা জলের স্রোতটাকে
ডান হাতের চেটো দিয়ে মুছে পা বাড়ালো সামনে। ঘরে ফিরে দেখল কুচি ঘুম থেকে উঠে বসে আছে, চোখে ভয়ের স্পষ্ট ছাপ। চম্পাবতী প্রায় অসাড় হয়ে যাওয়া শরীরটা নিয়ে ধপাস করে বসে পড়ল কুচির পাশে। কুচি জড়িয়ে ধরল তাকে, ভয়ার্ত কণ্ঠে বলল, ও নতুন মা, না বলে কোথায় চলে গিয়েছিলে? আমার খুব ভয় লাগছিল, খুব কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল তুমি যদি আর ফিরে না আসো। চম্পাবতীর বুকের ভেতর কেউ যেন ঢেউ তুলল। জমাট হয়ে থাকা কষ্টটা যেন দমক দিয়ে বের হয়ে এলো তার। কুচিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল হাউ হাউ করে। এই তো সোনা, এই তো আমি, এই তো সোনা। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজর গুলো উঠল কেতে আতরবে। তাই নিয়ে কি সবার সঙ্গ ঝগড়া করে মরতে হবে? মুহূর্তে পাঁজর গুলো উঠল কেঁপে আতরবে। তাই নিয়ে কি সবার সঙ্গ ঝগড়া করে মরতে হবে? মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। মরণ এলে হঠাৎ দেখি পড়ার চেয়ে বাঁচাই ভালো। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।